সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অদৃশ্য জীবাণু করোনার ছোঁয়ায় যেমন হাজার মানুষের প্রাণ গেছে, তেমনি কিছু মানুষ করোনাকে স্পর্শ করে হয়েছে শত কোটি টাকার মালিক। তাদের কাছে করোনা যেন দুর্নীতির চেরাগ। আর এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় করোনার চেরাগ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, দুর্নীতি দমন কমিশন, এবং এহসান জুয়েল, সিনিয়র রিপোর্টার, সময় সংবাদ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জোয়ারের পানিতে ভাঙছে কক্সবাজার সৈকতের বালিয়াড়ি, উপড়ে পড়ছে শত শত ঝাউ গাছ। দক্ষিণে জনবসতি নিশ্চিহ্নের শঙ্কা, পানির উপরেই রান্না, খাওয়া, প্রার্থনা। বঙ্গবন্ধু হত্যার চক্রান্ত শুরু হয় দলের ভেতর থেকেও, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খুনিদের ক্ষমতায় বসিয়ে মদদ দিয়েছেন বেগম জিয়া। সেপ্টেম্বরে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, আভাস মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় পিইসি পরীক্ষা না নেয়ার প্রস্তাব। সিনহা হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলার দাবি। ওসি প্রদীপের সাক্ষাৎ পেলেই ঘুরে যাবে মোড়, বলছে তদন্ত কমিটি। দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন প্রদীপের স্ত্রী। এবং 2 বছরেও এগোয়নি ভিকারুননিসার ছাত্রী অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনার বিচার কাজ। আদালতে না আসায় সাবেক অধ্যক্ষ সহ 2 শিক্ষিকার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা। দর্শক, শিরোনাম দেখছিলেন। আগেই বলেছি যে আমাদের আজকে আলোচনার শিরোনাম করোনার চেরাগ। করোনাকে কেন্দ্র করে অনেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন এবং অবৈধ পথে সেই শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছেন তারা। তো কিভাবে তারা এই কাজগুলো করেছেন সেসব নিয়ে একটি অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। শুরুতেই এহসান জুয়েলের রিপোর্টটি দেখব, তারপর আমরা মূল আলোচনায় যাব। এই পিপিগুলোর দাম কত করে ভাই? ভাই এগুলো রাখা যাবে 200 টাকা করে, আর এগুলো চাইনা, অরিজিনাল চাইনিজ, এগুলো রাখা যাবে 400 টাকা করে। বাজারে এখন অনেক ধরনের পিপি পাওয়া যায়। পিপির দাম নির্ভর করে এটি আসলে ভাইরাসের সংক্রমণ রোধে কতটা কার্যকরী তার উপর। এই পিপিটির দাম রাখা হচ্ছে 400 টাকা। মাত্র 3 মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর এরকম 2 লাখ পিস পিপি কিনেছে 1200 টাকা দরে। অর্থাৎ শুধুমাত্র পিপি কেনাকাটায় হাতিয়ে নেওয়া হয়েছে 16 কোটি টাকার বেশি। সরকারের একটি প্রকল্পে এই ধরনের কেনাকাটা হয়েছে। কোনো কোনো পিপির দাম ধরা হয়েছে 4000 টাকা। প্রকল্পে কেনাকাটার নামে কিভাবে হলিউড হয়েছে সেটি নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতেই স্বাস্থ্য সরঞ্জামের অভাব প্রকট হয়ে ওঠে। পর্যাপ্ত পিপি না পাওয়ায় বিপাকে পড়েন স্বাস্থ্যকর্মীরা। ঠিক এমন বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি ভিত্তিতে ইআরপিপি প্রকল্পে স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার উদ্যোগ নেয়। কিন্তু সেই কেনাকাটায় ঘটেছে ভয়াবহ সব অনিয়ম। সরকারকে 2 লাখ পিস পিপি ও 1 লাখ পিস KN95 মাস্ক সরবরাহ করেছে এমন একটি প্রতিষ্ঠানের খোঁজে আমরা সাভারের রাজফুলবাড়িয়ায়। দরপত্রে ঠিকানা পরিষ্কার করা নেই। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সন্ধান মেলে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের। SRS এর বাইরে কোনো সাইনবোর্ড নেই, তবে খবর পাওয়া গেছে অন্য একটি গার্মেন্টসের ভিতরে 2টি ফ্লোর নিয়ে তারা সাময়িকভাবে ঠিকানা গেড়েছে। ভিতরে ঢুকেই বোঝা গেল এই কারখানায় এখনো পিপি বানানোর কাজ চলছে। যন্ত্রপাতি দেখে খুব সহজে অনুমান করা যায় প্রতিষ্ঠানটি মাত্র কয়েক মাস পুরনো, অর্থাৎ কারখানাটি গড়ে তোলা হয়েছে কাজটি পাবার পর। পিপি বানানোর অভিজ্ঞতা থাকার তো কোনো কারণে নেই। এখানে কাজ করতেছি আজকে 5 দিন। জুন মাস থেকে। এই জুন মাস থেকে? তার মানে 2-3 মাস হলো আর কি। তার আগে মনে হয় 3 মাস থেকে শুরু করছে, বাট ওরকম কার্যক্রম শুরু হয়ে যায়। অভিজ্ঞতা না থাকলে কি হবে? এই প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী KN95 মাস্ক এবং পিপির সবই সরবরাহ করেছে যথাসময়ে।
নিজেদের কারখানায় বানানো এ মানের পিপির বাজার দর সর্বোচ্চ 400 টাকা। তারা ইয়ারপিপিকে 2 লাখ পিস সরবরাহ করেছে 1200 টাকা দরে, অর্থাৎ মাত্র 1 মাসে তাদের মুনাফা হয়েছে 16 কোটি টাকা। KN95 মাস্ক বাংলাদেশে বানানো হয় না, আমদানি করতে লাগে ওষুধ প্রশাসনের অনুমতিপত্র, সেটিও নেওয়া হয়নি। তাহলে কিভাবে তারা ইয়ারপিপি প্রকল্পে সরবরাহ করেছে 1 লাখ পিস মাস্ক? আমরা কথা বলি এই প্রকল্পের পণ্যের মান যাচাই কমিটির আহ্বায়ক ডাক্তার শাহানিলা ফেরদৌসির সাথে। তিনি জানান, কোনো ধরনের স্বাস্থ্য সরঞ্জামের মান যাচাই করা হয়নি। কোনো রকম কোনো পিপির মান যাচাই করানো হয় নাই। যাচাই বাছাই তাহলে কারা করছে, আপনারা যদি না করেন? এটা আমি বলতে পারতাম না। কাগজপত্র চান যে সেটা তো আমার সিগনেচার থাকতে হবে, একটু বললে হবে না। তারা করছে সেখানে কাগজপত্র চান, আমি করি নাই, সেটা হচ্ছে আমি বলতে পারি। তুমি আপনাদের অনুমোদন ছাড়া কি মালামালগুলো জমা দেওয়া হচ্ছে না? হয়তো হচ্ছে, যদিও আমি বলতে পারবো না। কারখানায় টিভি ক্যামেরার কথা জানতে পেরে ছুটে আসেন এসআরএস এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান সাফু। জানান, আমদানির পরিবর্তে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে কিনে প্রকল্পে KN95 মাস্ক সরবরাহ করেছেন তারা। চায়না থেকে যারা ইম্পোর্ট করে নিয়ে আসছে ওখান থেকে নিয়ে আমরা সাপ্লাই করেছি, আমরা নিজেরা ইম্পোর্ট করিনি, ওটা অন্য ভেন্ডর নিয়ে এসেছি। কাফুলের একটি বাড়ির ঠিকানা ব্যবহার করেছে জাহানারা এন্টারপ্রাইজ। সেই বাড়িটি খুঁজে না পেয়ে তাদের দেওয়া মোবাইল নাম্বারে ফোন করতে গিয়ে দেখা যায় সেখানেও নাম্বারের একটি ডিজিট কম আছে। পুরো দেশ করোনায় আক্রান্ত, বাড়ছে একের পর এক মৃত্যুর মিছিল, বিপর্যস্ত স্বাস্থ্য খাত। চলতি বছর এপ্রিলের এই সময়টায় বিশ্বব্যাংকের 850 কোটি টাকার সহযোগিতায় গঠন করা হয় ইমার্জেন্সি রেসপন্স প্যান্ডেমিক অ্যান্ড প্রিপেয়ারনেস ERPP প্রকল্প। মোট বরাদ্দ 1127 কোটি টাকা। উদ্দেশ্য, দেশের চিকিৎসকদের সুরক্ষা তৈরি করার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে অবকাঠামোগত সুবিধা তৈরি করা। কিন্তু সরকারের অর্থ অপব্যবহার করে একের পর এক কীভাবে জালিয়াতি করা যায় তার আদর্শ উদাহরণ হতে পারে এই ERPP প্রকল্প। এবার আমরা যাব জাদিদ অটোমোবাইলস নামে আরেকটি গাড়ির কোম্পানি খুঁজতে। পল্লবীর বর্ধিত অংশের 6 তলা এই বাড়ি। এখানকার ঠিকানা ব্যবহার করেছে জাদিদ অটোমোবাইলস, যাদের কাজ গাড়ির যন্ত্রপাতি আমদানি করা। বিস্ময়করভাবে ERPP প্রকল্পে তারা কাজ পেয়েছে পিপি সরবরাহের। K6 নম্বর বাড়িটি খুঁজে জানা গেল জাদিদ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই এখানে। এটা বাসাবাড়ি না অফিস? বাসা বাড়ি। কারো কোনো অফিস আছে? অফিস নাই। ডেন্টাল আছে, এখানে টেলারের দোকান আছে। এটা কি অফিস নাকি? আর অফিসে সাইনবোর্ড আছে? কথা হয় বাড়ির মালিকের সাথে। জানান, একসময় 2-3 মাস এখানে একটি রুম ভাড়া নিয়েছিল জাদিদ। হেলথ ডিপার্টমেন্টে উনার ভালো কিছু সক্ষতা আছে এবং বিজনেসও আছে। এখন জাদিদের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান কাঞ্চনকে খোঁজার চেষ্টা। তার 2টি মোবাইল নাম্বারে পরিচয় দিয়ে SMS দেওয়ার পর তিনি এই প্রতিবেদককে ব্লক করে দেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন কাঞ্চন। জানা যায়, জাদিদকে 34 কোটি টাকায় 50,000 পিস করে পিপি, KN95 মাস্ক, N95 মাস্ক এবং 1 লাখ পিস হ্যান্ড গ্লাভস সরবরাহের অর্ডার দেওয়া হয়। বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে একটি পিপির দাম প্রায় 4,000 টাকা। 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা, 3 মাসেও কোনো পণ্য জমা দেয়নি। উল্টো তুলে নিয়েছে অগ্রিম 9.5 কোটি টাকা। জাদিদের সাথে চুক্তিপত্রের কাগজ দেখে সন্দেহ হলে গত 9 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে সত্যতা জানতে চায় ওষুধ প্রশাসন। এইসব বিষয়ে জানে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কথা বলতে চাই আমরা। বিদেশ থেকে পণ্য আমদানি করতে NOC দেওয়ার দায়িত্ব তার। শুরুতে কথা বলতে না চেয়ে বিষয়গুলো এড়িয়ে যান তিনি। এইসব করলে তো আপনাকে আমি দিব না। আচ্ছা, কোথায় বলবো? আপনি কি কথা বলতে, আপনি চাচ্ছেন না কথা বলতে, এরকম কিছু নাকি? মানে কথা বলতেই চাচ্ছেন না? তবে ঘণ্টাখানেক পর তার রুমে কথা হয় জাদিদ এবং SRS লিমিটেডের NOC নিয়ে। জানালেন, SRS এর পক্ষ থেকে পণ্য আমদানির কোনো আবেদন নেই তার কাছে।
জাদিদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো তাদের চিঠির জবাব আসেনি 1 মাসেও। যাদের অটোমোবাইল এটা আমাদের কাছে দরখাস্ত দিচ্ছিল তাদের আনার জন্য, আমরা যে করতে পারি ওদের চুক্তিনামা, ওদের সঙ্গে যে এগ্রিমেন্ট ভেরিফাই করার জন্য পাঠিয়েছি, ওটা আসে না। এসআরএস-এর আমরা কোনো এনওসি দিইনি। এই প্রকল্পের আরেকটি বড় জালিয়াতির ঘটনা ঘটে করোনা সচেতনতায় তৈরি বিশেষ অ্যাপ নিয়ে। সাধারণত 5 থেকে 10 লাখ টাকায় এই ধরনের অ্যাপ তৈরি করা গেলেও তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির ব্রেন স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে এই অ্যাপ বানাতে বরাদ্দ দেন 5.25 কোটি টাকা। মানহীন এই অ্যাপটি শুরু থেকেই তেমন কোনো কাজে আসছে না। এই অ্যাপটি কখনোই এটা মানে অনেক দামি অ্যাপ না, এটা খুবই সিম্পল একটি মোবাইল রেসপন্সিভ ওয়েব টেকনোলজি ইউজ করে ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই নিম্নমানের একটি অ্যাপ হয়েছে। আর এই একটি মানসম্পন্ন অ্যাপের একটা বাৎসরিক খরচ আছে, সেটা হচ্ছে যে প্রতি মাসে একটা মেইনটেন্স চার্জ দিতে হয় যারা ডেভেলপার তাদেরকে। তো সেই ক্ষেত্রে সেই ডেভেলপারদের মেইনটেন্স চার্জটা আসলে 50,000 থেকে 1 লক্ষ টাকার বেশি না। আর গুগলকে একটি পেমেন্ট করতে এককালীন একটা পেমেন্ট, যেটা হচ্ছে গুগল প্লেতে অ্যাপসটি রাখার জন্য, সেটার খরচ মাত্র $25, এটা সারা জীবনের জন্য। এইসব বিষয়ে কথা বলতে তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইলে টেক্সট করতে বলেন। এই প্রতিবেদক ভুল রিপোর্ট করছেন, তাই তার সাথে কথা না বলে সময় সংবাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাকে ফোন দিতে বলেন। কোন তথ্যটি ভুল জানতে চেয়ে তার সাথে আবারও যোগাযোগ করা হলে ফিরতি টেক্সটে জানান 15 জুন থেকে করোনায় আক্রান্ত হয়ে তিনি অফিস করেননি। 22 জুন তাকে এই প্রকল্প থেকে বদলি করে দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি বলেও যুক্তি তার। প্রকল্পের অনিয়ম নিয়ে কথা বলতে গত 13 আগস্ট বৃহস্পতিবার যোগাযোগ করা হয় বর্তমান পরিচালক ডাক্তার শামীম হোসেনের সাথে। এই সময় তিনি 16 তারিখ রোববার যোগাযোগ করতে বলেন। আমরা আজকে এখানে একটা মিটিং এ যাচ্ছি, হ্যাঁ আচ্ছা, আপনি কাইন্ডলি একটু সামনে করতে শুনবেন, হ্যাঁ কাল পরশু বন্ধ আছে তো অফিস থেকে। রোববার যোগাযোগ করা হলে মঙ্গলবার আবারও টেলিফোন করার কথা বলেন তিনি। আমি তো যে এখন মন্ত্রণালয়ের মিটিং এ যাচ্ছি, মিনিস্ট্রিতে আসলে কি আপনার সঙ্গে কথা বলতে পারবো? না, মিনিস্ট্রিতে কিভাবে কথা বলবেন আপনার মিটিং শেষে? না, ওখানে কথা বলা যাবে না। আচ্ছা, আপনি মঙ্গল বুধবার দিকে ফোন করুন। মঙ্গলবার তার সাথে যোগাযোগ করতে না পারায় আমরা সরাসরি তার অফিসে, মহাখালী ডিওএইচএস এর প্রকল্প অফিসে গিয়ে দেখা যায় বাড়ির কোথাও কোনো সাইনবোর্ড নেই, মূল ফটক বন্ধ, অফিসে ঢোকার অনুমতি নেই। প্রকল্প পরিচালক কিংবা সহকারী প্রকল্প পরিচালকও নেই অফিসে। আর কেউ নাই, আমি এখন বাকি আমাদের সিকিউরিটি আর ক্লার্ক। পরে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকল্প পরিচালককে পাওয়া গেলেও তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, জানান এইসব জালিয়াতির বিষয় দেখা তার কাজ নয়। যেসব অভিযোগগুলো আসতেছে তাদের ব্যাপারে আপনারা কোনো কিছু করছেন কিনা? মন্ত্রণালয় উপরে প্রধানমন্ত্রীর কার্যালয়, ওনারা এটা ইনভলভ, ওনারা যেভাবে বলবো ওইভাবে হবে। আপনাদের আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, ওনারা যেভাবে বলে ওইভাবে হবে। হ্যাঁ, বোঝা যায় অতীতে কিংবা বর্তমানে কোনো তদারকি করা হয়নি এই প্রকল্পের কেনাকাটায়, অথচ অভিজ্ঞতা বলছে জরুরি অবস্থায় কেনাকাটার সময় দুর্নীতির সুযোগ বেশি বলে এক্ষেত্রে তদারকিও করতে হয় বেশি। তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু এক্ষেত্রে যে এই ধরনের অনিয়মগুলি সংঘটিত হয়েছে সেখানে এই প্রশ্ন অবশ্যই উত্থাপিত হতে পারে যে এর মধ্যে শুধুমাত্র যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরই এখানে দায় সেটি নয়, যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল কোনো প্রকার অনিয়মের ঊর্ধ্বে থেকে কার্যাদেশ প্রদানে ব্যর্থ হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। অনেক অনিয়ম, অনেক অর্থের অপচয়। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় 2023 সাল পর্যন্ত মেয়াদ ধরা হয়েছে এই ইআরপিপি প্রকল্পের। তবে বিশ্বব্যাংকের সহযোগিতায় এই প্রকল্পে যেসব তুগলকি কাণ্ডগুলো ঘটছে তাতে প্রকল্পটি কতদিন টিকে থাকে তার অনেকটুকু নির্ভর করবে ভবিষ্যতে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তারা। দেখছিলাম আমার সহকর্মী এহসান জুয়েলের তৈরি করা রিপোর্টটি। আমি শুরুতেই যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর আফম রুহুল হক এমপির সঙ্গে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
অধ্যাপক ডাক্তার আফমর হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা দেখলাম আমাদের রিপোর্টার ইহসান জুয়েলের তৈরি করা রিপোর্টটি। শুরুতেই তিনি যেটি দেখিয়েছেন যে খোলা বাজারে যে পিপিই বিক্রি হচ্ছে 400 টাকা করে, সেই পিপিই স্বাস্থ্য অধিদপ্তর 1200 টাকায় কিনেছেন। তো এই হচ্ছে ব্যাপার। আমরা বলছিলাম যে করোনার শুরুর দিক থেকেই যে এরকম দুর্নীতি কোথাও হচ্ছে কিনা বা অনিয়মগুলো কোথাও হচ্ছে কিনা বা হলে কোথায় হচ্ছে, তো তার একটি চিত্র আজকে আমাদের রিপোর্টার তুলে এনেছেন। পুরো রিপোর্টটি দেখার পর আপনি কি বলবেন স্যার? রিপোর্টটা দেখার পরে আপনার আজকের যে বিষয় এবং তার যে আপনারা যে হেডলাইন করেছেন যে করোনার চেরাগ, আমি মনে করছি এটি খুবই উপযুক্ত। আমাদের দেশে সুযোগ সন্ধানীরা, অসৎ ব্যবসায়ীরা দেশে যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে তখন তারা চলে আসে যে কিভাবে আমরা এই দেশের অসুবিধার মধ্যে, মানুষের অসুবিধার মধ্যে, মানুষ যখন মারা যাচ্ছে তার মধ্যে আমরা কি করে বেনিফিট পাবো, কি করে বেনিফিট নেব, এবং তার সাথে কিছু আমাদের সরকারি কর্মচারী ও অন্যান্য লোকজন জড়িয়ে পড়ে, তার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এগুলোর তদারকি করার খুব জরুরি দরকার ছিল। যেমনটি আমরা শুনছিলাম যে ইমার্জেন্সি পিরিয়ডে কেনাকাটা করতে গেলে এর তদারকি এবং খুব শক্তভাবে করা যেটা দরকার ছিল সেটি হয়েছিল বলে মনে হয় না। সেগুলো হলে এতটা হওয়ার কথা নয়। তো আমি মনে করি তদারকির যথেষ্ট অভাব ছিল, সেজন্যই এত দূর গড়িয়েছে। এতে করে আমাদের চিকিৎসক সমাজও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন আমাদের চিকিৎসকরা প্রায় 100 চিকিৎসক প্রাণ হারিয়েছে। আমাদের অসংখ্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত, এখনো প্রায় 2-3 হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। এইসব ব্যাপারে আমরা চিকিৎসকরা অত্যন্ত উদ্বিগ্ন। সুতরাং আমি মনে করি যে এইরকম ইমার্জেন্সি প্রকল্প করতে গেলে এটি প্রাইমারি কাজ যেটা, সেটি হচ্ছে যে কেনাকাটার বিষয়ে তদারকির প্রক্রিয়াটা সর্বাগ্রে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার, এবং তারপরেও সুপারভিশন সিস্টেমটা খুব শক্তভাবে না করতে পারলে এরকম অবস্থার হয়। কারণ সাপ্লাই যেটা আসছে, শুধু দাম ঠিক থাকলে হবে না, সাপ্লাই যেটা আসছে সেটি সঠিক কিনা সেটিও দেখার খুব জরুরি প্রয়োজন। বিকজ এটা জীবন রক্ষার সাথে সম্পর্কিত। যিনি ব্যবহার করছেন তার জীবন এর সাথে রক্ষা হবে বা মারা যাবেন। আমরা দেখেছি সেটি করা হয়নি। মানে ভালো কোয়ালিটির জিনিস না পাওয়াতে আমাদের চিকিৎসকরা জীবন দিয়েছেন প্রথম দিকে অনেকটা, এবং এটিরও অত্যন্ত বিশেষ প্রয়োজন ছিল বলে মনে হয়। প্রথমে আপনাদের সকলেই মনে রাখতে হবে যে এদেশের চিকিৎসক সমাজ, আমরা যারা অতীতে ছিলাম বা এখনো যারা আছি, বেশিরভাগ মানুষই তো পিপিই ব্যবহার সম্পর্কে অবহিত নয়। এবং আমি প্রথমে যখন জানুয়ারি মাসে কথা বলেছিলাম ডিজি অফিসে, তখন এটি আমার প্রশ্ন ছিল যে এই পিপিই যে ব্যবহার করতে হবে সেটি কতগুলো আছে এবং এর ব্যবহার বিধি চিকিৎসকদের শেখানো হয়েছে কিনা। সে বিষয়ে আমার কাছে উত্তর এসেছিল বারবারই যে আমরা অনলাইন দিয়েছি এবং অনলাইনে ট্রেনিং করিয়েছি এবং এটি তারা ডাক্তাররা শিখে ফেলেছে। এবং আমি সেখানে বলেছিলাম যে আমরা জীবনে কখনো শিখিনি, স্কুলে পড়াইনি, মেডিকেল স্কুলে পড়াইনি, এখন হঠাৎ করে সবাই অনলাইনে দিলেই, একটু ছবি দেখালেই সব শিখে ফেলবে। আমি একজন চিকিৎসকের শিক্ষক হিসেবে এটি আমি মনে করতে পারি না। আমি মনে করি যে এটি রেগুলার ট্রেনিং হওয়া উচিত। এই বিষয়ে এখানে একটা বিষয় আপনাকে জানতে চাই স্যার, আপনি যেটি বলছিলেন, একটা সেকেন্ড সময় দেন আমার, একটা সেকেন্ড। উহান থেকে যখন ডাক্তার এসেছিল, সেই চাইনিজ ডাক্তারদের সাথে আমার দেখা করার সুযোগ হয়েছিল, তাদেরকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনারা কি করে এই পিপিই পড়ার ব্যবস্থাপনা করেছিলেন। তারা বলেছিলেন আমরা অনলাইন ট্রেনিং, পিকচার সবই আছে, কিন্তু যাদেরকে ট্রেনিং করাই তাদের আমাদের সামনে বসে ট্রেনিং করতে হয়, দেখতে হয়, এবং তারা সুপারভাইজ করে যে সে ঠিক। স্যার এটি তো হচ্ছে পিপি পড়বেন কিভাবে সেই ব্যাপারটি, কিন্তু আপনি শুরুতে যেটি বলছিলেন স্যার যে সুযোগ সন্ধানীরা এবং অসৎ ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এবং আরেকটি কথা বলেছেন যে এই করোনাকালে আপনাদের অনেক চিকিৎসকও ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ কেউ তো মৃত্যুবরণও করেছেন। কিন্তু এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, সে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কিংবা অন্যান্যরা, তারাও কিন্তু অনেকেই চিকিৎসক। বিষয়টি কিভাবে দেখবেন? কারণ পিপিই যখন আমদানি করা হচ্ছিল তিনি কিন্তু জানতেন যে আমার একজন সহকর্মী সেটি পড়বেন, আমার সহকর্মী সেটি পড়ে আরেকজনকে সেবা দিবেন, সেইখানে দুর্নীতি এইটি স্যার খুব বেশি হয়ে গেল কিনা, বা কিভাবে বলবেন স্যার? যারা দুর্নীতি করেছে, তিনি চিকিৎসক হোক, ব্যবসায়ী হোক, এটার কোনো ক্রাইটেরিয়া না। যিনি দুর্নীতি করেছেন তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি শাস্তি পাবেন এবং শাস্তি পেতে হবে, তা না হলে আমাদের দেশ শুধরাবে না। এটি আমাদের
এখানে আইনজ্ঞ রয়েছেন, ওনারা চেষ্টা করছেন খুব ভালোভাবে। আমি তাদেরকে কংগ্রেচুলেট করি, তারা খুবই কষ্ট করছেন এবং এটি স্বচ্ছভাবে যাতে হয়, সঠিকভাবে যাতে হয়, যাতে দুর্নীতি যারা করেছেন তিনি যেই হোক না কেন তিনি যেন শাস্তি পান এবং মানে ভিজিবল যেন শাস্তি হয়, মানুষ যেন বুঝতে পারে যে না এটি শাস্তি, এরকম শাস্তি হয়। তো তাহলে কিন্তু আমাদের দেশে কিছু শুধরাবে বলে আমি মনে করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবো। আমি যুক্ত হতে চাই দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খানের সঙ্গে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, শুনছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অভিযোগ কিন্তু আজকে নতুন নয়, এর অনেক আগেও ছিল, এখন করোনাকালে সেগুলো আবার নতুন করে সামনে এসেছে। একটু পেছনের দিকে ফিরতে চাই, এর আগে অনেকেই স্বাস্থ্য খাতের দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছেন, দুদকের কাছ থেকে অনেকে ডাক পেয়েছেন, মামলাও চলছে। সেই বিষয়গুলোর কি অবস্থা? এই যে দুদকের আপনার স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মচারী ছিলেন আফজাল, যার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধভাবে আয় করার অভিযোগ ছিল, তার বিরুদ্ধে মামলাও হয়েছিল, সে বিষয়গুলো কতদূর এগিয়েছে? আর বেশি দূর এগোয় না বলে কি আসলে দিনের পর দিন বাড়তে বাড়তে তারা অনেক দূর পর্যন্ত চলে যায়? জি, আপনাকে ধন্যবাদ। আপনার শেষের কথা দিয়ে আমি আসলে শুরু করতে চাই। একটা পিউনিটিভ অ্যাকশন যদি না থাকে, এগুলো বাড়তেই থাকবে। আপনার পিউনিটিভ অ্যাকশন লাগবে, এটা দুভাবে হবে। একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং, যদিও আমাদের দেশের যেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং আমার কাছে মনে হয় এটা অনেকটা আইওয়াস, কিন্তু দুর্নীতি দমন কমিশন যদি এটা ইনিশিয়েট করে, যেমন অনেকগুলি মামলা ইনিশিয়েট করেছে অলরেডি, অনুসন্ধান কার্য করে তো মামলা দায়ের করে এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, সেসব ক্ষেত্রে এক্সাম্পলি পানিশমেন্ট যদি হয় তাহলে এটা হ্রাস অনেকটাই হয়তো বা টানা যাবে। কারণ আমাদের দেশের সাধারণ মানুষটা দুর্নীতিকে ভাবে একটা সহনীয় পর্যায়ে চলে গেছে, এটা আর শুনতে তাদের ভালো লাগে না। দুর্নীতি সেটা তো হবেই, কেনাকাটা পারচেস, এখানে তো করাপশন হবেই, এবং ভালো ভালো ডাক্তার, ভালো ভালো ব্যুরোক্র্যাটরা ওইসব জায়গায় পোস্টিং চায় পারচেসের যেখানে আছে, এটা আমাদের দেশে সহনীয় হয়ে গেছে। তবে আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়কে 2019 সালের জানুয়ারিতে যে পরামর্শমূলক এখতিয়ার দিয়ে দুর্নীতি দমন কমিশন যে সাজেশনগুলো দিয়েছিলেন, তখন যদি তারা ওটা ফাইলে বন্দি না রেখে তারা যদি ইফেক্টিভ ওয়েতে যদি ওটা মেনটেন করতেন এবং ওটাকে যদি ফলো করতেন, তাহলে মনে হয় দুর্নীতি অনেকটা ঠেকানো যেত। আপনি যে অনুসন্ধান রিপোর্টটা এখানে দেখালেন, আমি তো মনে করি সেটি একটা ইন্ডিপেন্ডেন্ট মামলা হওয়া উচিত, মামলার সূত্র হওয়া উচিত। দুর্নীতি দমন কমিশনের মামলা কিন্তু সময় সাপেক্ষ। আপনি একটা পুলিশের সিআইডি বা ডিভি যে মামলাটা হুট করে কালকে বা পরশু করে দিচ্ছে, দুদক এভাবে মামলা করতে পারে না, তাকে আইন বিধি মেনে চলতে হয়। প্রথমে তাকে অনুসন্ধান করতে হয়, ডাটা কালেকশন করতে হয়, ডাটা কালেকশন করে রিপোর্টের ভিত্তিতে কমিশন অ্যাপ্রুভ করলে মামলা হবে, তারপরে চার্জশিট। কাজেই এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমি তো মনে করি এটা স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমপ্লেইন দেওয়া উচিত ছিল দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশন কেন এটা পেপার থেকে নিয়ে, মানুষের মুখ থেকে নিয়ে ঘেটে বের করতে হবে এখানে দুর্নীতি আছে, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজে ভিকটিম, তার কিছু ডাক্তারের জন্য, কিছু অফিসারের জন্য, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং এর আগে দুদককে ইনফর্ম করা। যেমন এরকম কোন নজির কি রয়েছে আপনাদের কাছে, এরকম কোন নজির কি রয়েছে যে কোন দপ্তর তারা নিজেরাই বলেছেন যে আমাদের এখানে দুর্নীতির আশঙ্কা আমরা করছি বা দুর্নীতি হচ্ছে বলে মনে করছি, দুদক আপনারা এসে অনুসন্ধান করেন? হ্যাঁ, আমি আপনাকে লেটেস্ট এক্সাম্পল দিই, অনেক এক্সাম্পল আছে। আপনি ধরুন ডেস্টিনির মামলাটা, এটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্টের ভিত্তিতে কিন্তু মামলাটা হয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের একটা হাই পাওয়ারফুল টিম, ওনারা যখন পত্র পত্রিকায় দেখলো ডেস্টিনি এভাবে মানুষ থেকে মাল্টিপারপাস নামে মানে টাকা কালেক্ট করছে, মানুষকে, সাধারণ মানুষকে হয়রানি করছে বা ঠকাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংকের 4জন বা 5জন হাই অফিসিয়াল নিয়ে একটা কমিটি হলো, তারা একটা বিশাল রিপোর্ট দিল। বিশাল রিপোর্ট দেওয়ার পরে তারা সেটা দুদকে পাঠিয়ে দিল যে আপনারা প্রপার অ্যাকশন নেন, দিস ইজ আওয়ার রিপোর্ট। হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনি যে বাংলাদেশ ব্যাংক ডেস্টিনির বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলছেন, এটি তো ধরেন বাংলাদেশ ব্যাংক একটি দপ্তর, ডেস্টিনি একটি বেসরকারি সংস্থা। আমি বলছি যে কোনো দপ্তর তাদের নিজেদের ভিতরে, অর্থাৎ নিজেদের কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত এরকম সন্দেহ করে কখনো দুদককে আহ্বান জানিয়েছেন যে আপনারা বিষয়টি তদন্ত করে দেখুন আসলে এরকম হচ্ছে কিনা? সেটি বলছি আমি। তাই করতে পারবে, সাধারণ মানুষের আস্থা বাড়বে। যেমন আমার আস্থা বাড়বে তাতে, কিন্তু এটি কি হয়েছে কিনা? জি, এরকমটা কি হয়েছে? দিলাম বাংলাদেশ ব্যাংকের সূত্র ধরেই তো আমরা করলাম। যেমন কোচিং বাণিজ্য যে ইনিশিয়েটিভ হলো, সেটাও তো সাজেশনের ভিত্তিতে তারা রিপোর্ট দিল, তার বেসিসে হয়েছে। হ্যাঁ, তবে এটা রেশিও খুবই কম,
খুবই কম, খুবই কম। কোচিং বলেন আর ডেস্টিনি বলেন, এগুলো তো ধরেন কোচিং ধরেন একটা অনানুষ্ঠানিক খাত, ডেস্টিনি একটি বেসরকারি সংস্থা। আমি বলছি যে কোন দফতর তাদের নিজেদের ভিতরে কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা কেউ দুর্নীতির সঙ্গে জড়িত আপনারা তদন্ত করেন এসে, এরকম কোন দফতর কোনো অনুরোধ দুদককে করেছে কিনা কখনো, এরকম নজির আছে কিনা? হ্যাঁ, অনেকেই করেছে। হ্যাঁ, আপনার মানি লন্ডারিং এ ব্যাংক থেকে এলিগেশন আসছে, ব্যাংক আমাদেরকে এলিগেশন দিয়েছে, ব্যাংকের এলিগেশনের সূত্র ধরে মামলা করেছে, মানি লন্ডারিং ফাইন্ড আউট। ধন্যবাদ খুরশিদ ভাই, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। কথা বলতে চাই এহসান জুয়েলের সঙ্গে, আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার সময় সংবাদ। এহসান জুয়েল, আপনার রিপোর্টে একটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করি আপনার, আপনি বলছেন যে জাদিদ অটোমোবাইলস, তো যাদের হচ্ছে গাড়ি নিয়ে কাজ কারবার, গাড়ির যন্ত্রাংশ কিংবা গাড়ি আমদানি করেন, তারা কিভাবে সেই করোনার সুরক্ষা সামগ্রী আমদানির মধ্যে ঢুকে গেল, একটু কি ব্যাখ্যা করবেন আমাদের কাছে? ধন্যবাদ। আসলে মজাটা এখানেই যে সবসময় স্বাস্থ্য খাতে আমরা জানি যে একটা দুর্নীতির উৎসব হতো না এমন না, কিন্তু এখন হয়তো বেশি আলোচনা আসছে, কারণ করোনার মতো একটা বিষয়, যেহেতু গণমাধ্যমের এটি অনেক বেশি আলোচনা হচ্ছে এবং সব জায়গায় এটি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, তাই হয়তো এখন এই বিষয়গুলো উঠে আসছে। এমন ঘটনা যে ঘটেনি তা কিন্তু না, কিন্তু করোনা আসার পরে এই ঘটনাগুলো, জালিয়াতির বিষয়গুলো অনেকটা মহোৎসবে পরিণত হয়েছে। আপনি বলছিলেন যে একটা অটোমোবাইলস কোম্পানি তারা কিভাবে গাড়ি যন্ত্রপাতি যারা আমদানি করে তারা কিভাবে পিপি সরবরাহের দায়িত্ব পায়। শুরুতে আমরা যখন অনুসন্ধানটা শুরু করি, তখন আমাদের হাতে যখন এই কাগজগুলো এসেছে, তখন আমরা কিন্তু অনেক বেশি বিস্মিত ছিলাম যে এটা কিভাবে সম্ভব আসলে। তারপর আমরা এই প্রশ্নের জবাব খোঁজার জন্যই কিন্তু তাদের ঠিকানায় যাই, সেখানে গিয়ে আমাদের জন্য কিন্তু আরেকটা বিষয় অপেক্ষা করছিল। আমরা যখন যাই তখন আসলে আশপাশের লোকজন যারা আছেন, বাড়ির কেয়ারটেকার কিংবা পাশে যে ব্যবসায়ীরা আছেন, তারা সবাই বলছিলেন যে এই নামে কোনো প্রতিষ্ঠান এখানে নেই। তার মানে তিনি শুধুমাত্র পিপি আমদানির বিষয়ে দুর্নীতি করেননি, একই সঙ্গে তিনি যে ঠিকানা ব্যবহার করেছিলেন সেটাও কিন্তু ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন। তারপর যে বিষয়টি আসে সেটি হলো যে তার পক্ষে কি পিপি আমদানি করা সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে যারা তাকে কাজটি দিলেন, একজন ব্যবসায়ী কিন্তু নানাভাবে তিনি লাভ করতে চাইবেন, মুনাফা চাইবেন, কিন্তু আমি যখন তাকে কাজটি দেব, সেখানে কিন্তু আমার দায়িত্বশীলতার বিষয় আছে, আমার জবাবদিহিতার বিষয় আছে, আমার যোগ্যতার বিষয় আছে। আমি কেন তাকে কাজটি দেব? যেখানে বাংলাদেশে পিপি কিংবা গার্মেন্টস শিল্প নিয়ে যারা কাজ করেন সেরকম প্রতিষ্ঠান আছে, তাদেরকে ফেলে কেন আমি এরকম একটা প্রতিষ্ঠান কেন? তার মানেই কিন্তু সংযোগটা খুঁজে পাওয়া যায়। আমরা যে পুরো দুর্নীতির চিত্রটা দেখানোর চেষ্টা করেছি, সেখানে কিন্তু যারা শুধুমাত্র পণ্যগুলো সরবরাহ করেছেন তারা নন, একই সঙ্গে যারা তাদেরকে কাজগুলো দিয়েছেন তারাও কিন্তু এই দুর্নীতি চক্রের মধ্যে জড়িত। তার মানে হলো তারা কিন্তু চেষ্টা করেছেন যে হয়তো কমিশনের বিনিময়ে কিংবা অনেক বেশি লাভের বিনিময়ে, ঘুষের বিনিময়ে তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে যারা গাড়ির যন্ত্রপাতি আমদানি করেন তাদেরকে, কিংবা এমন প্রতিষ্ঠান আমরা দেখিয়েছি যেটি মাত্র 3 মাস আগে তৈরি হয়েছে, তার মানে তারা শুরুতে কাজ পেয়েছে, তারপর গিয়ে তারা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার মানে এককভাবে কিন্তু আমরা একটা সাইটকে যদি আমরা বলি যে যারা পণ্য সরবরাহ করেছে তারা দুর্নীতির সঙ্গে জড়িত, তারা করেছেন, বিষয়গুলো সেরকম নয়। বিষয়গুলো হলো যে স্বাস্থ্য খাতে আমরা যে বলি একটি সিন্ডিকেট, সেই সিন্ডিকেট হয়তো আমরা বড় বড় সিন্ডিকেট গুলোর নাম জানি, সেগুলো হয়তো বলা হয়, কিন্তু ছোট ছোট প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সিন্ডিকেট তৈরি হয়েছে। আরেকটা বিষয় আমি একটু আপনাকে বলতে চাই, সেটা হলো এই যে ইআরপিপি প্রকল্প নিয়ে আমরা কথা বলছিলাম, এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সরকারের অর্থায়নে নয়, এটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৈরি। এখানে যে 1127 কোটি টাকা পুরো প্রকল্পে, সেখানে কিন্তু 850 কোটি টাকা দিয়েছে বিশ্ব ব্যাংক। তার মানে আপনি খেয়াল করে দেখুন, আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৈরি একটি প্রকল্পেও দুর্নীতি করতে ছাড়ছি না। আমরা এর আগে আমরা জানি যে বড় অনেক প্রকল্প নিয়ে এই ধরনের অভিযোগগুলো এসেছে এবং পরবর্তীতে প্রকল্পগুলোই টিকেনি শেষ পর্যন্ত। এখন আমরা যখন করোনার মতো জরুরি অবস্থায় সেখানে এই ধরনের একটা সহযোগিতা পাচ্ছি, আমাদেরকে বিশ্বব্যাংক সহযোগিতা করছে, অন্যান্য দাতা গোষ্ঠী সহযোগিতা করছে, সেই টাকা নিয়েও যখন আমরা নয়ছয় করি, লুটপাট করি, তাহলে আসলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে? শুধুমাত্র একটা প্রকল্পে দুর্নীতি হয়েছে, এখানে কিন্তু বিষয়গুলো শেষ হয়ে গেল না। কারণ করোনা কতদিন থাকে কিংবা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে সামনের দিনগুলোতে আমরা যেমন অতীতে রিজেন্ট, জেকেজি, সাবরদিন এসব শুনেছি, সামনের দিনগুলোতে কিন্তু আরো নতুন নতুন হয়তো এরকম বের হয়ে আসবে কিনা সেই আশঙ্কা থেকেই যায়। জুয়েল, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন।
অধ্যাপক ডক্টর আহম রুহুল হক এমপি শুনছিলেন, আমাদের রিপোর্টার কথা বলছিলেন যে এখানে একটি বিষয় বলতে চাই, এই যে আমাদের রিপোর্টার যেটি বললেন যে রিজেন্ট কিংবা জেকেজি সেই বিষয়গুলো বের হয়ে এসেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এখনো পর্যন্ত চলমান। তো আজকে এরকম জাদিদ বলি কিংবা অন্যান্য যেসব এরকম বেনামি অনামি কিংবা যে এই খাতের সঙ্গে যুক্ত নয় সেরকম প্রতিষ্ঠানও এখানে তুলে আনলেন আমাদের রিপোর্টার। হয়তো এটিও দেখবেন সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরগুলো। কিন্তু আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে এই করোনা মহামারী মোকাবিলার জন্য সরকারের যে বরাদ্দগুলো, সরকার নিজেরা বরাদ্দ করেছেন, বাইরে থেকে এনে বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছেন, এই টাকাগুলো বের করে নেওয়ার জন্য কি একটি চক্র এরকম এই জাদিদ বলি আর রিজেন্ট বলি আর জেকেজি বলি তাদের সঙ্গে চুক্তি করে বলে আপনার কাছে মনে হয়? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো, তার আগে একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে তারপরে আসছি। দুঃখিত স্যার। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন, আমাদের সাংবাদিক ভাই অনেক পরিশ্রম করে আমাদের এই করোনার চেরাগ যেটা তার বিভিন্ন খাতকে উনি একটা সুন্দর উপস্থাপন করছেন। আমার প্রশ্ন দুদকের আইনজীবীর কাছে, এখন তো স্পষ্ট হলো কোথায় কোথায় আপনাদের দুর্নীতি। এই দুর্নীতিগুলো খুঁজে এর আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার, দুদকের না সাংবাদিকদের? জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। স্যার আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, এই যে সরকারের যে বরাদ্দগুলো, এই টাকাগুলো বের করে নেওয়ার জন্য এরকম অনামি বেনামি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয় কিনা, স্যার আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই বড় বড় যেখানে প্রজেক্ট হয়, আমাদের শুধু এইসব আমাদের করোনার সময় না, আমাদের প্ল্যানিং কমিশন থেকে যখন প্রজেক্ট তৈরি হয় তখন থেকেই লোকজন সব হাত পা গুটিয়ে বসে থাকে, আস্তানি গুটিয়ে বসে থাকে যে কোন পদে কোথা থেকে কি করা যায়। আমরা যখন মন্ত্রণালয় আমাদের কাছে যন্ত্র খবর আসার আগেই তাদের কাছে খবর সব চলে যায় এবং তারা সব আটঘাট বেঁধে বসে থাকে যে কাকে দিয়ে কোথায় কি করা যাবে। আপনি যে কথা বলছেন যে যারাই হোক না কেন, এইসব গোষ্ঠী যারা ব্যবসায়িক এবং দুর্নীতিবাজ ব্যবসায়ী বিশেষ করে, তারা এইসব খোঁজ খবর রাখে এবং প্রত্যেকের খোঁজ খবর নিয়ে তারা এইসবগুলো তৈরি করে। কারণ আপনি দেখেন যে কোথায় অটোমোবাইল কোম্পানি আজকে আমার পিপিই সাপ্লাই দিবে, এটি কেমন করে হয় আমি জানি না, আই ডোন্ট নো হাউ ইট ইজ পসিবল। তো সেই জিনিস যে কোম্পানির অস্তিত্ব নাই সেই কোম্পানিতে পিপিই বানাতে দিতেছে, সেটাই বা কেমন করে হয়? এইসব জিনিসগুলো তো দেখার কথা, যে সুপারভিশন নাই এবং সুপারভিশন হয় নাই এবং তাদের তদারকি হয় নাই এবং তারা যে আগে থেকেই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসছে সেটা কিন্তু জানাই হয়ে যায় যে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছেন, এবং তার সাথে সাথে এদের প্যারাফার্নালিয়াদের আশেপাশে যারা লোকজন থাকে তারা জেনে যায় এবং তারা বিভিন্ন জায়গায় তদারকি করে এবং এই সব জিনিসপত্র প্রজেক্ট তৈরি করে নিয়ে হাজির করে এবং সেখান থেকেই তারা বের করে নিয়ে আসে। এবং এটি আপনি যেটি বলছেন এটি বিভিন্ন রকম চক্র বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বলুন বা অন্যান্য যারা সাহায্য সংস্থা আছেন যারা বাংলাদেশে সাহায্য দেয়, সেগুলো বিভিন্ন সময় যেখানে যখন আসে সেখান থেকে লাইন আপ হয়ে যায় যতটুকু আমি জানি। তবে স্যার আরেকটি বিষয় যে এইরকম অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে তাদেরকে ওএসডি করা হয়, বদলি করা হয়। আজকেও বলছি যে এখানে যেই পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন যিনি এই চুক্তির সময় ছিলেন তাকে ওএসডি করা হয়েছে বা বদলি করা হয়েছে, আরো বেশ কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এটি কি স্যার সমাধান? না, এটি তো আমাদের দুদকের আইনজীবী মহোদয় অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে এটি তো কোনো শাস্তি না, এটি শাস্তি না এবং শাস্তি না বিধায়ই এরকম অবস্থা হয়। যদি তারা অপরাধ করে থাকে তাহলে ভিজিবল, আমি যেটা বলছিলাম যে ভিজিবল শাস্তি হওয়া উচিত। তো এখান থেকে বদলি করে আরেক জায়গায় দিলাম, আর জায়গা থেকে আরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক জায়গায় হয়েছে এরকম যে বদলি করে দিলাম, তাই এটা বদলি করা তো স্বাস্থ্য না। আমি 100 কোটি টাকা নিলাম, আমি বাড়ি চলে গেলাম, আমি বন্দী হয়ে গেলাম, আমার কিছু করতে হচ্ছে না, ওএসডি হয়ে বসে থাকলাম, তাতে কোনো লাভ নেই। তো সুতরাং আমাদের যে কথা বলছিলেন আমাদের দুদকের আমাদের ভাই সাহেব, আমি তার সাথে টোটালি একমত যে এগুলো ভিজিবল বিচার হওয়া উচিত এবং সেই তাদের শাস্তি যথাযথভাবে না হলে এগুলো কমবে না। আমি মনে করি সেদিকেই আমাদের যাওয়া। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে থাকুন। খুশিদ ভাই, এর আগে আপনি যেটি বলছিলেন যে দুদকের একটু সময় সাপেক্ষ অনুসন্ধান করতে হয়, তারপরে দুদক অনুসন্ধান করে কিছু পেলে তারপরে আইনি ব্যবস্থা বা ওইভাবে এগোতে হয়। তো এই জায়গাটাতে আরও যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারেন দুদক, সেই জায়গাতে আইন পরিবর্তন হোক আর যে কোনোভাবেই হোক অন্য কিছু করার কোনো সুযোগ রয়েছে কিনা?
একটু রুমেল, আমি আগে ওই ভদ্রলোকের রাজবাড়ির প্রশ্নের উত্তরটা দিয়ে নি। উনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, সাংবাদিক ভাই অনেক কষ্ট করে জিনিসটা ফাইন্ড আউট করেছেন। এখন অবভিয়াসলি এটা সাংবাদিকের দায়িত্ব না, এটা দুর্নীতি দমন কমিশন স্ট্যাটুটরি বোর্ড হিসেবে তার দায়িত্ব প্রাইমারিলি। বাট এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাজ এন ইনফরমেন্ট, সে তথ্য দিতে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা করতে পারে, কমপ্লেইন দিতে পারে। সেখানে দুর্নীতি দমন কমিশন নিজ সহযোগ্য এটা করতে পারে, অথবা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনকে ইনফর্ম করতে পারে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দুর্নীতি দমন কমিশন একটা প্রসিকিউশন লঞ্চ করতে পারে দুর্নীতির অপরাধ উদ্ঘাটনের জন্য, এফআইআর করে চার্জশিট করে, তারপরে কিন্তু আদালতে চলে যায়। আদালতে আমাকে সাক্ষী প্রমাণ দিয়ে এটা মামলাটা প্রমাণ করতে হয়। কাজে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই আমি ওই ভদ্রলোককে বলবো এটা দুদকের দায়িত্ব, অবশ্যই দুদক ব্যাপারটা কগনিজেন্সে নিবে, তবে তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটু এগিয়ে আসা উচিত। মাদার মিনিস্ট্রি যদি চলে আসে তাহলে দুদকের জন্য অনেক সুবিধা হয় এখানে। তারপরে আপনি যে প্রশ্নটা করলেন, দুদকের যে আইনটা আছে সর্বশেষ সংশোধনী সহ, এটা খুব এক্সস্টিভ ল। আইনে যত কম বেশি অ্যামেন্ডমেন্ট করা যায় তত ভালো। কারণ আপনি ধরুন প্যানাল কোড 1860 সনে আইনটা কিন্তু স্টিল খুবই সুন্দর, লর্ড ম্যাকলেড এটা ড্রাফটিং। কিন্তু আমরা যতগুলো আইন করেছি কিছুদিন পর পরে এটার মধ্যে সমস্যা দেখা দেয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়। দুদকের বর্তমান যে আইনটা আছে, বিধি আছে, আইন আছে, সেটা খুব এক্সস্টিভ এবং সেখানে পর্যাপ্ত সময় দেওয়া আছে ইনভেস্টিগেটিং অফিসার, ইনকোয়ারি অফিসারকে সময় দিয়ে তাকে অনুসন্ধান করে তদন্ত করে এটা করার জন্য। এটা দিস ইজ এনাফ, এখানে অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন নেই। এখন কথা হলো আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসগুলো করতে হবে। নির্দিষ্ট সময়ে করতে গেলে আমার লজিস্টিক সাপোর্ট লাগে। আপনি ধরুন একজন অফিসারের কাছে 50টা ইনকোয়ারি, 50টা ইনভেস্টিগেশন, এখন সে কিভাবে মাইন্ড অ্যাপ্লাই করবে? আপনি বলুন, আপনার সামনে যদি 50টা এডিটিং করতে হয় একদিনে বা 20 দিনে, 40 দিনে, তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। সেজন্য দুদকের এখন যেটা করা উচিত, আমি মনে করি এখানে সরকারের সহযোগিতা লাগবে। সরকারকে সাপোর্ট দিয়ে দুদকের লজিস্টিক সাপোর্ট আরো বেশি করে দেওয়া উচিত, যাতে দুদক আরো স্মুথলি কাজ করতে পারে। আমি যদি দুটো কাজ করি তার কোয়ালিটি এক ধরনের হবে, আমি যদি একসঙ্গে 10টা কাজ করি তাহলে তার কোয়ালিটি এক ধরনের হবে। লোকবল এবং হচ্ছে আপনার লজিস্টিক বাড়ানো উচিত বলে আপনি মনে করেন। খুরশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এহসান জুয়েলের সঙ্গে যুক্ত হতে চাই। এহসান জুয়েল, আজকের রিপোর্টে আপনি করেছেন, অনেক দিন ধরেই কাজ করেছেন। এর আগে অর্থাৎ করোনা যে মহামারীটি শুরু হওয়ার পরে স্বাস্থ্যখাত নিয়ে বেশ কিছু রিপোর্ট আপনি করেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে, আসলে সমস্যাটি কোথায়, আপনার কি মনে হয়? সমস্যার শুরুতে আমি যেটা মনে করি যে সমস্যা যদি ফাইন্ড আউট করতে হয়, ফার্স্টে আমাদের স্বীকৃতি দিতে হবে যে এটা একটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত আমরা না বলছি যে এটা সমস্যা, ততক্ষণ কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না। কিন্তু আপনি দেখেন, আমরা যখন কাজ করতে যাই, বিশেষ করে এই রিপোর্টের উদাহরণ যদি আমি বলি, তাহলে আমরা দেখবেন যে এইখানে এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলেছে। সেটি হলো যারা দায়িত্বপ্রাপ্ত লোক, যারা এইসব বিষয় নিয়ে কথা বলার কথা, আমাদের গণমাধ্যম যখন আমরা তাদের কাছে গিয়েছি, তারা কিন্তু বরাবরই এড়িয়ে গেছেন, বিষয়গুলো নিয়ে কথা বলতে চান। আপনি বর্তমান প্রকল্প পরিচালকের কথা বলেন, তিনি আমাকে বৃহস্পতিবার বলছেন রোববার দিন ফোন দেন, রোববার দিন বলছেন মঙ্গলবার দিন ফোন দেন, মঙ্গলবার তিনি আমার ফোনও ধরছেন না। আবার যখন তার কাছে আমি যাই সরাসরি, তিনি তখনও কথা বলছেন না, তিনি বলছেন এটা দেখা আমার কাজ না। এখানে একটি বিষয়, আপনি যদি বলছেন না সমস্যাটিকে সমস্যা বলে স্বীকার করতে হবে, আপনার অভিজ্ঞতা কি বলে? তারা কি এগুলোকে সমস্যা বলে মনেই করেন না, নাকি সমস্যা মনে করেন কিন্তু আসলে গণমাধ্যমের সামনে চেপে যেতে চান, কোনটি? না, তারা এখানে কয়েকটি বিষয় আছে। সেটি হলো, তাহলে সমস্যা যদি মনেই করেন, তাহলে উদ্যোগটা কোথায়, সমস্যার সমাধানের উদ্যোগ কোথায়? এই প্রকল্প নিয়ে কি এখন পর্যন্ত একটি তদন্ত কমিটি হয়েছে? যেটি আমরা গণমাধ্যমে একটু দেরি করে জেনেছি, সেটি কি বর্তমান প্রকল্প পরিচালক দায়িত্ব নেওয়ার পরপরই জানেননি? যখন তিনি দেখেন জারিদ অটোমোবাইলস এর মতো কোম্পানি, যারা 1.5 মাসে তাদের পণ্য জমা দেওয়ার কথা 3 মাসে জমা দিতে পারেননি, উল্টো অগ্রিম 9.5 কোটি টাকা তুলে নিয়ে গেছেন, এই যে প্রকল্প পরিচালক, তার কি দায়িত্ব নয় যে এটি খোঁজ খবর নেয়া? তিনি যদি খোঁজ খবর নিয়ে থাকেন, তাহলে তারা কি কোন রকম তদন্ত কমিটি করেছেন? দৃশ্যমান কোন? জুয়েল, আপনি বলছেন যে তুলে নিয়ে গেছেন, খোঁজ খবর করা, কিন্তু আমি যদি বলি যে প্রকল্প পরিচালক অবহিত না হলে তুলে নিয়ে যান কিভাবে আগাম? না, এটি আসলে নিয়মের মধ্যে আছে যে তিনি নিয়ম অনুযায়ী তুলে নিতে পারবেন, কিন্তু যদি তুলে নিয়ে থাকেন তাহলে তাকে তো জিজ্ঞেস করার কথা যে আপনি 1.5 মাস আমার পণ্য দেওয়ার কথা, 3 মাস 3.5 মাস চলে গেল, আমার পণ্যগুলো কোথায়? যদি না দিতে পারেন, অবশ্যই তাকে কালো তালিকাভুক্ত করা উচিত। সে ধরনের কোনো উদ্যোগ তো নেই, উল্টো তারা কথা বলতে চাইছেন না। এবং শুধুমাত্র প্রকল্প পরিচালক না, আপনি যদি মনে করেন তার উপরে স্টেজে স্বাস্থ্য অধিদপ্তর, তার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা কেউই কিন্তু কোনো বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে চান না। উল্টো স্বাস্থ্য
মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে চিঠি পাঠানো হয় যে আপনারা গণমাধ্যমের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবেন না। একই অবস্থা আমরা দেখেছি ওষুধ প্রশাসন অধিদপ্তরে। সেখানকার উপপরিচালকের সঙ্গে আমরা যখন কথা বলতে যাই, তিনিও কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। তার মানে কথা বলবেন কে? সিএমএসডি কথা বলেন না, ওষুধ প্রশাসন অধিদপ্তর কথা বলেন না, স্বাস্থ্য অধিদপ্তর কথা বলেন না, স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলেন না। তার মানে এই যে একটা লুকোচাপা অবস্থা, সেটি কেন? যদি আমার মধ্যে স্বচ্ছতা থাকে তাহলে আমি কথা বলতে সমস্যা কোথায়? জি, এহসান জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অধ্যাপক আফম রুহুল হক এমপি। স্যার, নানান অভিযোগ, যদি বলি যে 8ই মার্চ বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই কিছুদিন পর থেকে অভিযোগ আসতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে, আরও অভিযোগ সামনে আসছে। তো তারপরেও সব কিছুর পরেও কি আমরা আশাবাদী হতে পারি যে এইসব অভিযোগ নিয়ে আমাদের কাজ করতে হবে না, আমরা কাজ করব সেবাকে কীভাবে আরও উন্নত করা যায়? আমি আপনার শেষের প্রশ্নের উত্তর এভাবে বলবো যে আমি এখন আশাবাদী। গত কয়েক মাস থেকে আমি অত্যন্ত আশাবাদী, এই জন্যে যে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সহজে এটি তদারকি করছেন প্রতিদিন। সেজন্যই অনেকটা কাজ এগিয়ে এসছে বলে আপনারা দেখেছেন যে মন্ত্রণালয় থেকে যারা দুর্নীতি করেছেন বা অন্যায় কাজ করেছেন তাদের শাস্তির ব্যবস্থা হচ্ছে এবং হবে। সুতরাং আমি সেজন্যই আশাবাদী। এই জন্যও আশাবাদী যে আমাদের করোনা বর্তমানে একটু নিম্নগামী এবং আমাদের মৃত্যুর হার অনেক কম। আমাদের হাসপাতালের বেড অনেক ছিল না, সেগুলো এখন আছে। আমাদের আইসিইউ বেড ছিল না, সেগুলো অ্যাভেলেবল হয়েছে। আমাদের অক্সিজেন সাপ্লাই সিস্টেমের জন্য যে সিস্টেম ছিল না, সেগুলো হয়েছে। সুতরাং মোটামুটি করোনাকে ম্যানেজ করা ট্রিটমেন্ট পর্যায়ে, যে চিকিৎসা পর্যায়ে, সেগুলো তো একটু ভালো। কিন্তু এক জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটি হচ্ছে আমাদের টেস্টটা অনেক কমে গেছে। এই টেস্টটা যদি আমরা আরো বাড়াতে পারি আর সংক্রমণ যদি আরো কমাতে পারি, শুধু মাস্ক ব্যবহার করে এবং আমাদের সামাজিক দূরত্ব যদি আমরা কমিয়ে ফেলতে পারি, কিন্তু সকলেই যদি মাস্ক পরেন, তাহলে এটা প্রমাণিত যে সকলেই যদি মাস্ক পরেন, যেখানেই যান, স্কুলে যান, বাজারে যান বা অন্য অফিসে যান, তাহলে কিন্তু করোনার সংক্রমণ অনেক কমে আসে। সুতরাং সেই দিক থেকে আপনি যেটা বলছেন যে করোনার ব্যবস্থাপনার দিক থেকে সংক্রমণের দিকে আমরা খুব বিশেষ কিছু করতে পারিনি। টেস্টে আমাদের অনেক বাড়ানোর বিশেষ প্রয়োজন। আর র্যাপিড টেস্টের নাম আমরা অনেক দিন থেকে শুনছি, অনেকেই বলে আসছেন যেটি করা দরকার, কারণ কতজনের অ্যান্টিবডি হয়েছে, কি হয়েছে না, সেগুলো জানা বিশেষ প্রয়োজন। গ্রামে গঞ্জে করোনা এখন বেশ ছড়িয়ে গেছে, সেদিকে কন্ট্রোল করবার জন্য আমাদের প্রস্তুতি আরো বেশি করতে হবে। এবং আরো একটি বিষয় আপনারা সকলেই জানেন যে বিশ্বের অন্যান্য জায়গায় সেকেন্ড ওয়েভ আসছে, কেউ কেউ বলছেন থার্ড ওয়েভ নাকি হতে পারে। তো সেকেন্ড ওয়েভের প্রস্তুতি আমাদের কেমন আমি সঠিক জানি না, তবে আমি অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয়, মানে মিনিস্ট্রি এবং ডিজি অফিস, তাদেরকে এই সেকেন্ড ওয়েভের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। স্কুলগুলো খুলবো করছে, যদি খুলে যায় তা আমরা বিশ্ব দরবারে দেখেছি, যেখানে স্কুল খুলে দিয়েছে সেখানে সংক্রমণ বেড়েছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে WHO বলেছে 12 বছরের উপরে যারা, সকলকে কম্পালসারি মাস্ক পরিধান করার জন্যে। সুতরাং এইসব বিষয়গুলো নিয়ে আমাদের মনে হয় প্রস্তুতি আরো জোরে সোরে করা দরকার। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে ভ্যাকসিনটা আসবে করছে, এবং এই ভ্যাকসিনটা যাতে আমরা ধরতে পারি এবং বিশ্বে যারা যেটাই ভালো ভ্যাকসিন যেখানে আসুক সেটি যেন আমরা পাই, সেজন্য দেন দরবার করে তাদের সাথে কথাবার্তা বলে, দরকার লাগলে অর্থ তাদেরকে দিয়ে অ্যাডভান্স করে বিশ্বের অন্য জায়গায় যেমন করছে সেজন্য ভ্যাকসিনটা বুক করা উচিত। ভ্যাকসিন অবশ্যই আসবে, কবে আসবে বলতে পারছি না, তবে সব জায়গায় তো ইট ইজ নকিং এট দ্য ডোর। কারা আমাদেরকে দিবেন তাদের সাথে সুসম্পর্ক রাখা এবং ব্যবস্থাটা করা, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খানকেও, সেই সঙ্গে আমার সহকর্মী এহসান জুয়েলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।